ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে ফেনীতে দুটি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ৫৬টি গ্রাম। ভেসে গেছে কুমিল্লার ১৪ গ্রাম উপজেলার ৪০ গ্রাম। জমি সব আমার শেষ। হাতে আর করতে ১০ মেয়েদের বাচ্চা দিলাম। কোনটা থাকবো কোনটা যাবো কোনটা ঠিক করবো আর ক্ষমতা নাই, কিচ্ছু নাই। বছর এটা একটা সমস্যা, আমরা এটা একটি স্থায়ীভাবে সমাধান চাই। পরিস্থিতির আরো অবনতির শঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। যদি পানি না কমে এবং ভারত থেকে যদি পানি আরো আসে তাহলে আরো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। বন্যায় সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের ছুটির এক সপ্তাহ পর রাজধানী ফিরল চিরচেনা রূপে। প্রধান সড়কগুলোতে আবারও যানজট। ছুটিতে প্রায় ২৫০ কোটি টাকার ব্যবসা করল কক্সবাজারের পর্যটন খাত। দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ায়, কমেছে লোডশেডিং। অভিমত সুফলভোগীদের। প্রতি বছর আরো প্রায় ১৫০০ মেগাওয়াট নতুন সংযোগ দেওয়ার লক্ষ্য সরকারের। প্রশিক্ষণপ্রাপ্ত ৩৫০০ তরুণের তৈরি করা ৫০০ মোবাইল অ্যাপসের উদ্বোধন। ৭ বিভাগে গড়ে তোলা হবে আইটি প্রশিক্ষণ কেন্দ্র। আপিল বিভাগেও সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকবে, আশাবাদ অ্যাটর্নি জেনারেলের। বললেন, ফাঁসি ঠেকানো নিয়ে প্রতিবেদন শুধুই অপপ্রচার। এবং ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার দুর্নীতি মামলার পুনরায় শুনানির দিন ধার্য করতে হাইকোর্টে দুদকের আবেদন। প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফুলগাজী বাজার সহ ১১টি গ্রাম। ভেসে গেছে কয়েকশো বসতবাড়ি, গাছপালা, পুকুরের মাছ ও ফসলি জমি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার হাজার হাজার মানুষের জীবন। জুহাস তালুকদারের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। শুক্রবার গভীর রাতে ফেনীর মুহুরী নদী দিয়ে ভারত থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেঙে যায় ফুলগাজীর উত্তর দৌলতপুর এবং দক্ষিণ দৌলতপুর গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৭০ ফুট দৈর্ঘ্যের বাঁধ। এতে ভেসে যায় বসত বাড়ি, গাছপালা, পুকুরের মাছ, ফসলি জমি সহ অনেকের ঘরবাড়িও। একই রাতে পানি উন্নয়ন বোর্ড মুহুরী নদীর পরশুরাম পয়েন্টে পানি বিপদসীমার ১২০ থেকে ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বলে রেকর্ড করে। আরে বাঁধভাঙ্গা ঢলের পানিতে প্লাবিত হয় ফুলগাজী বাজার, সাহাপাড়া, উত্তর ও দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুর, পশ্চিম ও উত্তর ঘনিয়ামুড়া, বড়ইয়া, পার্শ্ববর্তী উপজেলা পরশুরামের ট্যাটেশ্বর সহ ৮টি গ্রাম। পুকুরের মাছ চলে গেছে, এলাকায় শাকসবজি নষ্ট হয়েছে, আমন ধান নষ্ট হয়েছে। কোনটা থাকবো কোনটা যাবো কোনটা ঠিক করবো আর ক্ষমতা নাই, কিচ্ছু নাই। জমি সব আমার শেষ। হাতে আর করতে ১০ মেয়েদের বাচ্চা দিলাম। বছর এটা একটা সমস্যা, আমরা এটা একটি স্থায়ীভাবে সমাধান চাই। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানালেন, বাঁধের আরো একাধিক স্থানে ভাঙন দেখা দিতে পারে। ফ্লাড ওয়ালের নিচ দিয়া পানি সিপেজ হয়ে ফুলগাজী বাজার বর্তমানে ৩ থেকে ৪ ফিট পানির নিচে। পানি কমে গেলে আমরা দ্রুত মেরামতের ব্যবস্থা নেব, কিন্তু যদি পানি না কমে এবং ভারত থেকে যদি পানি আরো আসে তাহলে আরো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ফেনীর আবহাওয়া অফিস শুক্রবার ভোর ৬টা থেকে ২৪ ঘন্টায় এবছরের সর্বোচ্চ ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। সবকিছু হারিয়ে নিঃস্ব সব লোকজন এখন সামনের দিনগুলো কিভাবে কাটাবে তা নিয়ে এখন যেন চিন্তিত। ফুলগাজীর দৌলতপুর গ্রাম থেকে আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল থেকেই বানভাসী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে প্রশাসন। প্রতিটি পরিবারকে ২ লিটার বিশুদ্ধ খাবার পানি, ২টি খাবার স্যালাইন সহ শুকনো খাবার দেওয়া হয়। এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের দ্বিতীয় দিনে ফেনীর ফুলগাজীতে কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে আরও ৩ গ্রাম। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সেখানকার মুহুরী ও কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের শ্রীচন্দ্রপুর,
জয়পুর ও জগৎপুর এলাকায় বাঁধের 4টি স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এদিকে 3 দিনের টানা বর্ষণে বান্দরবান কেরানীহাট সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় গতকাল বিকেল থেকে সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো জেলা। টানা বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের আর্মিপাড়া, মেম্বারপাড়া, ইসলামপুর সহ লামা ও আলীকদম উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে এসব এলাকার মানুষের জীবনযাত্রা। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পাহাড় ধসের আশঙ্কায় ইতোমধ্যে পৌর এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 7টি আশ্রয় কেন্দ্র ও কন্ট্রোল রুম খোলা হয়েছে। সরকারি দিনক্ষণ হিসেবে ঈদের ছুটি শেষ হয়েছে গত সপ্তাহে, কিন্তু রাজধানী কর্মব্যস্ত হতে সময় লেগেছে আরও কিছুদিন। সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার আবারও সেই যানজট, গাড়ির জন্য যাত্রীর অপেক্ষা আর নাগরিক ভোগান্তি দিয়ে দিন শুরু হয়েছে রাজধানীবাসীর। আবারও চিরচেনা ঢঙে ফিরে আসতে শুরু করেছে এই নগরী। রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেট। ঈদের কয়েকদিন একেবারে ফাঁকা থাকলেও রোববার সকাল থেকে কর্মব্যস্ত মানুষের চলছে অবিরাম ছোটাছুটি। ঈদের আমেজ শেষে মানুষ ফিরতে শুরু করেছেন কর্মস্থলে। ঈদের রাজধানী ছেড়ে যাওয়া প্রায় 1/2 কোটি মানুষ আবারও ফিরেছেন নগরীতে। তাই রাজধানী জুড়ে বেড়েছে যানবাহনের সংখ্যা। রাজপথেও যানজট ফিরেছে সেই পুরনো রূপে। নগরীর ফুটপাত থেকে শুরু করে মার্কেট, সব জায়গাতেই শুরু হয়েছে ব্যস্ততা। ফুটপাতের দোকানীদের, হকারদের হাকডাক না থাকলেও ঈদ পরবর্তী সময়ে নতুন করে প্রস্তুত ক্রেতাদের আকর্ষণে। গণপরিবহনের যাত্রীদের অপেক্ষাও বেড়ে গেছে বিভিন্ন স্টপেজগুলোতে। কাঙ্ক্ষিত গন্তব্যের বাস চড়তে ব্যস্ত যাত্রীরা। বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষাও করছেন অনেকে। ঈদের পরে 1 সপ্তাহ যাবত ফ্রি ছিল, এখন যানজট, গাড়ির সমস্যা। যানজটের জন্য যাইতে পারতেছি না, লোকজন ভিড়াভিড়ি, গাড়িতে উঠতে পারলাম না। এখন কর্মব্যস্ততা বেড়েছে অফিসগুলোতে। ঈদের ছুটি শেষে আবারও নতুনভাবে শুরু করতে ব্যস্ত সবাই। ব্যাংকগুলোতেও লেনদেন হয়েছে নিয়মতান্ত্রিকভাবেই। গত সোমবার অফিস খুলেছে, তো আমরা যথারীতি যারা যারা ছুটিতে ছিল ছুটিতে, আর বাকি যারা আসছে তারা অফিসে অলরেডি তারা অফিস করতেছে এবং আজকের মধ্যে সবাই অলরেডি অফিসে চলে আসছে। অন্যদিকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা এখনো সেভাবে না ফেরায় পুরোপুরি চাঞ্চল্যতা ফিরে পায়নি রাজধানী ঢাকা। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে গত এক সপ্তাহে প্রায় 250 কোটি টাকার ব্যবসা করেছে পর্যটন শহর কক্সবাজারের ব্যবসায়ীরা। ফলে হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ, রিসোর্ট ও রেস্তোরাঁগুলোতে গত কয়েক বছরের রাজনৈতিক অস্থিরতার ক্ষতি অনেকটা কাটিয়ে উঠেছে। ব্যবসায়ীদের দাবি, পর্যটন ব্যবসা চাঙ্গা করতে কক্সবাজারের পর্যটন খাতকে যেন সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদ পরবর্তী ছুটিকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে বুকড রয়েছে কক্সবাজারের 400-এর বেশি হোটেল, মোটেল, গেস্ট হাউস, কটেজ ও রিসোর্ট। আগে থেকে বুকিং ছাড়া যেসব পর্যটক কক্সবাজারে এসেছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া গুনতে হয়েছে তাদের। হোটেল কর্তৃপক্ষ বলছে, এবার ব্যবসা হয়েছে খুবই ভালো। কক্সবাজারের ঝড় বৃষ্টির মধ্যেও আমাদের যে আশা ছিল, পর্যটন আসার কথা ছিল, তার চেয়ে বেশি পর্যটক এসেছে। যে পর্যটকের আগমন, সেটা সত্যি বলবো কি আমাদের খুবই আমরা আনন্দিত। ঈদের এই মৌসুমটায় 5-7 দিন খুব ভালো বিজনেস করেছি। শুধু হোটেল, মোটেল, গেস্ট হাউস কিংবা কটেজ নয়, জমজমাট ছিল বার্মিজ মার্কেটগুলো। আর সৈকত এলাকার দোকানগুলোও ছিল ক্রেতায় পরিপূর্ণ। বিশেষ করে বার্মিজ আচার, বাদাম, শামুক ঝিনুকের ঘর সাজানোর উপকরণ এবং শুটকি সহ অনেক পণ্যের কেনাবেচায় সরগরম ছিল এসব মার্কেট। এখন কথা বলার সময় নাই, যে শুধু বিক্রিটাই করতে পারতেছি। যতটুকু আশা করছি তার চেয়ে বেশি ব্যবসা হয়েছে। মানুষের চাপ যেটা কল্পনার বাইরে। পর্যটক আসে বিধে আমাদের ব্যবসাও ভালো হয়েছে। রিসোর্ট মালিক ও হোটেল মালিক সমিতির নেতারা বলছেন, গত এক সপ্তাহে প্রায় 250 কোটি টাকার ব্যবসা হয়েছে। এবারে পর্যটন মৌসুমটা ঈদের পর থেকেই শুরু হয়েছে, যদিও কিন্তু খুব বৃষ্টি হচ্ছে কক্সবাজারে থেমে থেমে। তো বৃষ্টির মধ্যেও যে পর্যটক কক্সবাজারে আসছে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক একটি খবর। পর্যটকদের যে এখন আগমনের যে ধারা, সেটা যদি অব্যাহত থাকে, বিগত 3 বছর আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছিলাম, সেই ক্ষতিটুকু কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশা করছি। পর্যটক সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের দীর্ঘতম 120 কিলোমিটারের সমুদ্র সৈকত কক্সবাজারে ঈদের ছুটিতে গত এক সপ্তাহে বেড়াতে আসেন 5 লাখেরও বেশি পর্যটক। সময় সংবাদ, কক্সবাজার। সেনাবাহিনী কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে শুরু হয়েছে 5 দিনের সেনা সদর নির্বাচনী পর্ষদ 2015 এর সভা।
সভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই পর্ষদের মাধ্যমে সরকারের অনুমোদন সাপেক্ষে পদোন্নতি পাবেন যোগ্য কর্মকর্তারা। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস ও শৃঙ্খলার উপর গুরুত্ব আরোপ করতে পরামর্শ দেন। এর আগে প্রধানমন্ত্রী সেনা সদরে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। রাত 11টার সময় আরো থাকছে। জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না আগ্রাবাদবাসীর। শপথের প্রায় 3 মাস পর দায়িত্ব নিয়ে সমাধানের আশ্বাস মেয়র নাসিরের। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ায় পুরো দেশে কমেছে লোডশেডিং, এমনটাই মনে করছে এর সুফল ভোগ করা গ্রামাঞ্চলের মানুষ। এদিকে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে প্রতি বছর 1200 থেকে 1500 মেগাওয়াট নতুন সংযোগ দেওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার। দুপুরে এনএসসি সভাকক্ষে 7ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অবকাঠামো উন্নয়নের পরামর্শক সভায় একথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, শিল্প কারখানার নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের উপর নির্ভরশীলতা কমাতে হবে। আগে সমস্যা ছিল, ছেলেবেলে পড়তে পারত না, কারেন্ট চলে যেত। আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত থাকতো, এখন তা থাকে না। এখন যায় হয়তো 10-15-20 মিনিটের মধ্যে চলে আসে। বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থা অনেকটা ভালো, আগে যেমন বিদ্যুৎ যেত এখন তেমনটা যায় না। ইর আবারটা ঠিক মতো হতো না, অনেক সময় কারেন্টের বিদ্যুৎ ঘন ঘন যাতে কিছুটা খুব হতাশার মধ্যে পড়তো, এখন সেই হতাশাটা আর নাই। নতুন নতুন এলাকাতে এখন বিদ্যুৎ যাচ্ছে এবং আগের চাইতেও বিদ্যুতের অবস্থা খুব ভালো এখন। বর্তমান সরকারের সর্বোচ্চ গুরুত্ব দেয়া বিদ্যুৎ খাতে উন্নতির প্রতিশ্রুতি যে বাস্তব রূপ নিয়েছে, দেশের 2 প্রান্তের এই মানুষগুলোর এমন মন্তব্যেই তার প্রমাণ মেলে। প্রথম মেয়াদে মহাজোট সরকার ক্ষমতা নেওয়ার সময় 2008 সালে দেশে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 4036 মেগাওয়াট, বর্তমানে তা প্রায় 8000 মেগাওয়াটে দাঁড়িয়েছে। রোববার অবকাঠামো উন্নয়নের এক পরামর্শক সভায় জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদনের ক্রমবর্ধমান ধারা অব্যাহত থাকবে। যারা পুরনো ক্যাপটিভ আছেন তারা যেন কো জেনারেশনে যান, অর্থাৎ মূলত তারা যেন 60% এফিসিয়েন্সি বা 70% এফিসিয়েন্সিতে কো জেনারেট করে তারা গ্যাসটাকে যেন ব্যবহার করতে পারেন। 13টা পাওয়ার প্ল্যান্ট আগামী বছরে আমরা সংযোগ হবে আমাদের জেনারেশনে, আর প্রতি বছর আমাদের টার্গেট হলো প্রায় 1200 থেকে 1500 মেগাওয়াট সংযোগ করা। সো আমরা কিন্তু সেই লাইনে আছি। বিদ্যুতের দাম শিগগিরই না বাড়লেও আবাসিক খাতে গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আর সভায় পরিকল্পনা মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা গেলে অপচয় রোধ করা সম্ভব হবে। সরকারের যে পরিকল্পনা যেগুলো আছে সেগুলো। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। শুধু রাজধানীতেই নয়, জেলা পর্যায়ে 3500 তরুণকে মোবাইল অ্যাপস তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আর এদের মাধ্যমেই তৈরি করা হয়েছে 500 অ্যাপস। সকালে রাজধানীর বিসিসি মিলনায়তনে এই 500 অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি একথা বলেন। আগামীতে 7 বিভাগে আইটি ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে বলেও ঘোষণা দিয়েছেন সজীব ওয়াজেদ জয়। আধুনিক বিশ্বে তথ্য সমৃদ্ধ সেলফোন এখন সব ব্যবহারকারীরই অন্যতম পছন্দ, আর এই জন্য চাই এক ধরনের সফটওয়্যার। অ্যান্ড্রয়েড সেটে ব্যবহার উপযোগী এই সফটওয়্যারই হচ্ছে মোবাইল অ্যাপস। উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও মোবাইল অ্যাপস তৈরি করছে, আর সরকারি পৃষ্ঠপোষকতায় সারা দেশে 3500 উদ্যোক্তা ও প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ তৈরি করেছে 500 মোবাইল অ্যাপস। এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানান, বিভাগীয় শহরে আরো 7টি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। আইটি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট করব, প্রতিটি ডিভিশনে আমাদের একটি করে ট্রেনিং ইনস্টিটিউট করার পরিকল্পনা আছে। প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, যে প্রতিটি জেলা পর্যন্ত আমরা এই ট্রেনিংটা দিয়েছি। প্রায় 3500 ছাত্রছাত্রীদের আমরা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্টের উপর ট্রেনিং দিয়েছি শুধুমাত্র 18 মাসে। চলতি বছরেই সারা দেশে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার কথাও তিনি জানান। পরিকল্পনা মন্ত্রণালয় আরো 1000টি ইউনিয়নে ফাইবার বসানোর কর্মসূচি আছে। বিটিসিএল কে এই কাজ দেওয়া হবে। ডোমেস্টিক নেটওয়ার্ক কোঅর্ডিনেশন কমিটির
সিদ্ধান্ত হয়েছে যে বাকি যে 2500 ইউনিয়ন সেগুলোকে ভাগ করে যে প্রাইভেট সেক্টরকে দেওয়া হবে যে তোমরা এখানে ফাইবার অপটিক কেবল টেনে নিয়ে যাও। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দাবি করেন, তথ্য প্রযুক্তির উন্নতির ক্ষেত্রে বিশ্বের অনেক দেশই বাংলাদেশকে অনুসরণ করছে। যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট গতকালকে বাংলাদেশের আইসিটি সেক্টরের উন্নয়নকে দৃষ্টান্ত হিসেবে, উদাহরণ হিসেবে তুলে ধরলেন, তখন অবশ্যই আমরা গর্বিত হই। এর আগে আরো 100 অ্যাপস নিয়ে সরকারিভাবে তৈরি করা অ্যাপসের বর্তমান সংখ্যা 600 বলে জানান সংশ্লিষ্টরা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। আগামী 29 জুলাই আপিল বিভাগের রায়েও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একই সঙ্গে ফাঁসি ঠেকাতে দেশের বাইরে সাকা চৌধুরীর পরিবারের বৈঠকের বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত ও অপপ্রচার বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন অ্যাটর্নি জেনারেল। শুধুমাত্র এই বিচার ব্যবস্থাটাকে নানা রকম ভাবে প্রশ্নবিদ্ধ করাই হচ্ছে এই সমস্ত লিখে। এটা কারো কাম্য না, কারো উচিত না। যারা সাক্ষীগুলো দেখবেন আপনারাই বুঝতে পারবেন যে অপরাধ তার কতখানি সীমাহীন অপরাধ সংগঠিত হয়েছে তার দ্বারা। ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে সেই শাস্তি বহাল থাকবে, এটি আমি প্রত্যাশা করি। আপিল বিভাগের নির্দেশে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার দুর্নীতি মামলার পুনরায় শুনানির দিন ধার্যের জন্য হাইকোর্টে আবেদন করেছেন দুদক। সকালে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান এ আবেদন করেন। পরে আদালত আবেদনটি নথিভুক্ত করার নির্দেশ দেন। 2007 সালের 13 জুন তত্ত্বাবধায়ক সরকারের সময় মায়ার বিরুদ্ধে রাজধানীর সূত্রাপুর থানায় তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় 2008 সালের 14 ফেব্রুয়ারি বিশেষ জজ আদালত এ মামলায় মায়াকে 13 বছরের কারাদণ্ড দেন। সেই সঙ্গে তার 6 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত এবং 5 কোটি টাকা জরিমানা করেন। তবে 2010 সালের 27 অক্টোবর হাইকোর্ট ওই রায় বাতিল করেন। কিন্তু এবছরের 14 জুন হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে নতুন করে আপিল শুনানির আদেশ দেন আপিল বিভাগ। বেগম খালেদা জিয়ার সহিংস রাজনৈতিক কার্যকলাপ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গেল অর্থবছরের দীর্ঘ সময়ে রাজনৈতিক অচলাবস্থার পর টাকার অঙ্কে রপ্তানি লক্ষ্য অর্জন সম্ভব না হলেও ইউনিট হিসেবে রপ্তানি বাড়াই তার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোতে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় 2015-16 অর্থ বছরের জন্য 33,500 মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মন্ত্রী বলেন, বিশ্ববাজারে ইউরোর দরপতনের কারণে টাকার অঙ্কে 2014-15 অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। এ সময় চলতি অর্থ বছরের জন্য রপ্তানি প্রবৃদ্ধি ধরা হয় 7.38%। এছাড়াও রপ্তানি আয় বাড়াতে প্রচলিত বাজারের পাশাপাশি নতুন বাজার সৃষ্টি এবং পণ্যের বহুমুখীকরণের তাগিদ দেন তোফায়েল আহমেদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সুজা আলম। রাতে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সুজা। এ সময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। সাক্ষাতের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। নির্বাচনে জয় ও শপথ গ্রহণের 3 মাস পর আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম সিটি মেয়রের দায়িত্ব নিলেন আজম নাসির উদ্দিন। দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামকে আরও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। একই সঙ্গে আগামী 1 বছরের মধ্যে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন তিনি। ভারপ্রাপ্ত মেয়র সালেহ আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন আজম নাসির। সকালে নগর ভবনে প্রবেশের পর ফুল দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এরপর মিলনায়তনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জলাবদ্ধতাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তার সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া সিটি কর্পোরেশনের দেনা শোধ করে বিরাজমান সমস্যাগুলো সমাধান করা হবে বলেও জানান মেয়র আজম নাসির। গত 28 এপ্রিল সিটি নির্বাচনে জয়ের পর 6 মে শপথ নিলেও আইনি জটিলতায় দায়িত্ব বুঝে নিতে পারেননি নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলররা। বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলছে না আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার কয়েক লাখ বাসিন্দার।
প্রবল বর্ষণের পাশাপাশি জোয়ারের পানি প্রবেশ করায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতার। এতে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তির পাশাপাশি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। কমলদের রিপোর্ট। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার জলাবদ্ধতার জন্য বর্ষা মৌসুমের প্রয়োজন হয় না। শীত কিংবা গ্রীষ্ম সাগরে জোয়ার হলেই হাঁটু পানিতে তলিয়ে যায়। দিনের অধিকাংশ সময় পুরো এলাকা জোয়ারের পানিতে ডুবে থাকে। 2 দশক আগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অনেকটা অপরিকল্পিতভাবে গড়ে তোলে বিশাল এ আবাসিক এলাকা। পার্শ্ববর্তী বঙ্গোপসাগরে জোয়ারের পানি ঢুকতে পারে সেই চিন্তায় ছিল না কারো। আর বর্ষা মৌসুমে জোয়ারের পানির সাথে বৃষ্টির পানি যুক্ত হয় বাসিন্দাদের দুর্ভোগ চরমে ঠেকে। এটা আমাদের নিত্যদিনের সমস্যা। এটা ঘুম থেকে উঠলে এবং ঘুমাতে যাইতেই এটা আমরা পাই। খুব কষ্ট হয়ে বাজারে যাইতে হয়, তারপর আপনার মার্কেটে যাইতে হয়। ঘর পুরো পানি, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট হইতেছে আমাদের। বহুদিন ধরে চোখের উপরে পানি উঠতে যাইতেছে। ঘনবসতি হয় এখানে, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কম নয়। কিন্তু জোয়ার ভাটার উপর নির্ভর করে এখানকার শিক্ষা ব্যবস্থা। ভরা জোয়ার কিংবা প্রবল বর্ষণ হলে বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। আমরা একটু যাই ঘুরে চলে আসছি, ম্যাডামরা আসে নাই, স্যাররা। পানি ওঠার জন্য স্কুলে আসতে পারতেছি না, স্কুল এখন বন্ধ। পানির মধ্যে তো আসাটাই অনেক রিস্ক। এর মধ্যে এসে স্কুল ক্লাস তো কিছু হবে না। স্কুল বন্ধ দেওয়া হচ্ছে আর শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। দীর্ঘ সময় পেরিয়ে গেল, জলবদ্ধতার সমস্যার সমাধান না হয় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। সুইচ গেট দিতে হলে অন্য কোথাও ব্যবস্থা নিতে পারে, নাহলে এটা উঁচু করে ভরাট করতে হবে। পানিটা যেন অতি শীঘ্রই বন্ধ করে দেয় এবং এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে। তবে সিটি কর্পোরেশনের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার জলবদ্ধতা নিরসনে একটি স্লুইস গেট তৈরি করবে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা ভার্বালি এগ্রিমেন্ট এসেছি। আমাদের মেয়র মহোদয়ের সাথে ওনার আলোচনা হয়েছে এবং ওনারা এগ্রি করেছেন। সেই ব্যাপারে তারা এখন পরিকল্পনা প্রণয়নের কাজ অনেকটা এগিয়ে গেছে। প্রায় 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের 5টি অফিস রয়েছে। আর এখানকার 1000 বহুতল ভবনে প্রায় 1.5 লাখ মানুষ বসবাস করেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রাজিল থেকে আনা গম নিতে কাউকে বাধ্য করা যাবে না, এ সংক্রান্ত হাইকোর্টের পর্যবেক্ষণ স্থগিতের মেয়াদ আরও 2 সপ্তাহ বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ সময়ের মধ্যে হাইকোর্টের পর্যবেক্ষণের বিরুদ্ধে নিয়মিত আপিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। রোববার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আমরা রায়ের কপি এখনো পাইনি, সেজন্য আদালতের কাছে আমি সময় প্রার্থনা করেছিলাম যে আমাদেরকে জাজমেন্টের সার্টিফাইড কপি পেলে আমরা লিভ পিটিশন, রেগুলার পিটিশন ফাইল করব। আদালত অপর পক্ষকে শুনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন 2 সপ্তাহের জন্য। এবং ইতিমধ্যে যে গম এখনো বিতরণ করা হয়নি, বিতরণ যাতে না করা হয় সেজন্য আমাকে বলেছেন। বাংলাদেশ ছাত্রলীগের 28তম জাতীয় নির্বাচনে সভাপতি পদে সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক পদে জাকির হোসাইন নির্বাচিত হয়েছেন। গতকাল থেকে শুরু হওয়া 2 দিন ব্যাপী 28তম জাতীয় সম্মেলনের শেষ দিন রোববার সকাল 11টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। সভাপতি পদে 10 জন ও সাধারণ সম্পাদক পদে 18 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রবাসী সহ সারা দেশের 110টি ইউনিটের 2819 জন কাউন্সিলর শীর্ষ 2 পদে পছন্দের প্রার্থীদের ভোট দেন। এদিকে সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। সম্মেলনের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সহ ছাত্রলীগের সাবেক নেতারা যোগ দেন। সন্ধ্যায় ছাত্রলীগের প্রধান নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু সর্বাধিক ভোটের সভাপতি হিসেবে সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক হিসেবে জাকির হোসেনের নাম ঘোষণা করেন। নির্মাণাধীন নতুন ভবনের অবশিষ্ট কাজ শেষ করা ও পরিচালন ব্যয় নির্বাহে সর্বসাধারণের কাছ থেকে আর্থিক অনুদান সংগ্রহের উদ্যোগ নিচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আর এ অর্থ সংগ্রহে প্রচার প্রচারণায় সর্বাত্মক সহযোগিতা দেবে দেশের সব বেসরকারি টেলিভিশন। বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বেসরকারি টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাটকোর সঙ্গে জাদুঘর ট্রাস্টিদের মতবিনিময় সভায় একথা জানানো হয়। নিজস্ব ভবন নির্মাণে তরুণ সমাজ সহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জাদুঘর কর্তৃপক্ষ। আমরা বিনামূল্যে এটা প্রচার করব এবং আমি এটা মনে করি যে সবাইকে এটার সাথে একটা জিনিস যুক্ত করা দরকার, পত্রিকা এবং টেলিভিশন
যে টিভি3 যাওয়ার পরে একটি কথা এখানে আসা উচিত যে এটি মুক্তিযুদ্ধের স্বার্থে বিনামূল্যে প্রচারিত হলো। গিফট ফ্রম দ্য জেনারেশন অফ মুক্তিযুদ্ধ, আর এটার মধ্যে বহু মানুষ যুক্ত হয়ে সত্যি সত্যি একটা মানে অভাবনীয় ঘটনা ঘটতে পারে বলে আমি তার নানা রকম ইশারা ইঙ্গিত পাচ্ছি আর কি। সো আমার মনে হয় যে টুগেদার উই উইল মেক ইট অ্যান্ড উইল বি এবল টু ডু ইট। জঙ্গিদের বিরুদ্ধে প্রথমবারের মতো বিমান হামলার শুরুর দুদিনের মাথায় সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলের কিছু অংশকে নিরাপদ হিসেবে ঘোষণা করেছে তুরস্ক। তবে আইএসের পাশাপাশি কুর্দি যোদ্ধাদের উপর তুর্কি বাহিনীর হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরাক ও তুরস্কের কুর্দিরা। এরই মধ্যে সরকারের সঙ্গে করা যুদ্ধবিরতি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে তুর্কি কুর্দিরা। এদিকে ইরাকের কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি জানিয়েছে গত কয়েকদিনে ইরাকের মসুল শহর থেকে 182 শিশুকে অপহরণ করেছে আইএস। জঙ্গিরা এসব শিশুকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সিরিয়া সীমান্তের কাছের সুরুক অঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের সামরিক বাহিনীর বিমান হামলার প্রতিবাদে শনিবার আঙ্কারায় বিক্ষোভ করে কয়েকশো মানুষ। শুক্রবার থেকে ইরাক ও সিরিয়ায় আইএসের পাশাপাশি কুর্দিদের ওপর হামলা চালাচ্ছে তুরস্ক। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। তুরস্কের এই অভিযানের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ইরাকেও। আমরা তুরস্ক সরকারের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি, কেননা এর মাধ্যমে কুর্দিদের সঙ্গে তারা প্রতারণা করছে। আমরা তাদের এই আচরণ মেনে নেব না। তুরস্কে কুর্দিদের পরিচয়, ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি চাই আমরা। তবে নিজেদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত না হওয়া পর্যন্ত আইএস ও স্বাধীনতাকামী কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে হামলা চালানো অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক সরকার। এরই মধ্যে তুরস্ক ঘোষণা দিয়েছে তারা সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকাকে হুমকি মুক্ত হিসেবে গড়ে তুলবে। সন্ত্রাসীদের হুমকিমুক্ত সিরিয়ার উত্তরাঞ্চলের কিছু অংশকে নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। আমরা সবসময়ই সিরিয়ায় নিরাপদ অঞ্চলের পক্ষে কথা বলে এসেছি। যারা এই অঞ্চল থেকে বিতাড়িত হয়েছে তারা সেখানে আসতে পারবে। তুরস্ক সরকারের এই অবস্থান কুর্দিদের সঙ্গে শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে নিজস্ব ওয়েবসাইটে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে বলেছে তাদের যোদ্ধাদের ওপর তুরস্কের সরকারি বাহিনী বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। তারাও এখন 2013 সালে করা যুদ্ধবিরতিকে অর্থহীন মনে করছে। এদিকে ইরাকের কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি জানিয়েছে মসুলের বিভিন্ন এলাকা থেকে 182 শিশুকে অপহরণ করেছে আইএস জঙ্গিরা। কয়েকদিন আগে অপহৃত এসব শিশুর বয়স 10 থেকে 15 বছর। বিভিন্ন শিবিরে নিয়ে গিয়ে তাদের মগজ ধোলাইয়ের পাশাপাশি অস্ত্র চালানো, আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও দাবি দলটির। শরীফুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারলে ঢাকা টেস্টে জয় পাওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এছাড়া সুজন বলেন, টেস্টে 1 নম্বর দেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের মতো বোলারদেরও ধারাবাহিক থাকা প্রয়োজন। অন্যদিকে মিরপুরের উইকেট নিয়ে টিম ম্যানেজমেন্ট আলাদা পরিকল্পনা করবে বলেও জানান টাইগার দলের ম্যানেজার। চট্টগ্রাম পর্ব শেষ করে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দল এখন ঢাকায়। চট্টগ্রাম টেস্টে দারুণ এক সম্ভাবনার হাতছানি দিয়েছিল, কিন্তু সবই পণ্ড হয় বৃষ্টির কাছে। তাই এবার ঢাকা টেস্টের পালা। চট্টলা থেকে ঢাকায় উড়ে এসেছে টাইগার ও প্রোটিয়ারা। এদিন দলের ঐচ্ছিক ছুটি থাকায় বিমানবন্দর থেকে হোটেলে না গিয়ে বাংলাদেশ দলের অনেকে বাসার পথ ধরেছেন। তবে টিম হোটেলেও ফিরেছে কোচ সহ কয়েকজন ক্রিকেটার। আর দক্ষিণ আফ্রিকা দলের সবাই ঢাকায় ফিরে হোটেলেই বিশ্রাম করে দিনটি পার করেছেন। এদিকে চট্টগ্রামে ছোট ছোট ভুল শুধরে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরা জ্বলে উঠতে পারলে ঢাকা টেস্টেই প্রোটিয়াদের সাদা পোশাকে বধ করার স্বপ্ন পূরণ করা সম্ভব বলে মনে করেন
টাইগার দলের ম্যানেজার। পারফরমেন্সের গ্রাফটা যদি আমরা দেখি যে আমরা মাশাআল্লাহ ভালো করছি, উপরের দিকে যাচ্ছে, তো সেটার আমরা চাপো যে যেটার সাথে অবশ্যই আমরা ধরে রাখতে চাই এবং ধরে রাখবো আশা বিশ্বাস করি। আমরা আর সত্যি কথা বলতে টেস্ট ম্যাচ জয় মানে আমরা যেটা যাই এখন খেলার জন্য, প্রত্যেকটা খেলায় জয়ের জন্য বাংলাদেশ দল নামে, সুতরাং ওই জয়ের জন্যই খেলবো ইনশাল্লাহ। তারপর যেটা হবে মানে যেহেতু একটা সেশনের খেলা, 15টা সেশনের খেলা, প্রত্যেকটা সেশনই আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই সেশনগুলো যদি আমরা ঠিকমতো জিততে পারি, ভালো উইকেট খেলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব। 7 জন ব্যাটসম্যান মনে হয় 20-এর উপরে রান করেছে, তারপর আউট হয়ে গেছে। তো এটাকে লম্বা করাটা প্রয়োজন আছে। তো আশা করি যে যেই ভুলটা আমরা ফার্স্ট ম্যাচে করেছে ব্যাটসম্যানরা ডেফিনেটলি সেটা কাটিয়ে উঠে আরো ভালো উইকেট খেলবে। তবে কাজটা কঠিন কিন্তু অসম্ভব কিছু নয়, আর তাই সম্ভাবনাটাকে বাস্তবে রূপ দিতে খেলোয়াড়দের সাথে ম্যানেজমেন্টের ভূমিকাও কম নয় বলে মনে করেন সাবেক এই টাইগার অধিনায়ক। তাই ঢাকার টেস্ট বা মিরপুরের উইকেট নিয়ে শিগগিরই পরিকল্পনা করা হবে বলেও জানান তিনি। প্রত্যেকটা জয়ের পিছনেই আমাদের প্ল্যানিং গুলো অনেক কাজে করেছে, সুতরাং এই ডেফিনেটলি আবার নতুন উইকেটে নতুন রকম একটা পর্যায়ে নতুন রকম প্ল্যানিং হবে, সেটাই স্বাভাবিক। টেস্ট ম্যাচ অবশ্যই একটা টাফ ক্রিকেট, ইটস নট ইজি যে ওয়ানডের মতন না, টেস্ট ম্যাচ ইজ অলওয়েজ টাফ, বাট আমরা ওটা মাথায় রেখে ডেফিনেটলি এগিয়ে যাবো। আমরা আমাদের কাজটা করতে চাই, যে প্রিপারেশন বা যে প্ল্যানিং করা হয় সেটা যদি প্রয়োগ করতে পারি মাঠে ইনশাল্লাহ, তাহলে আমি মনে করি যে বাংলাদেশ দল অবশ্যই ভালো খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে জয়ের পাশাপাশি প্রথম টেস্টে ভালো করাটা ঢাকা টেস্টে মুশফিকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে বলেও মনে করেন খালেদ মাহমুদ সুজন। সমস্যা হয়, বাট ওই রকম সমস্যা যে মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এবার উল্টো রথযাত্রার খবর। শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের 9 দিন ব্যাপী রথযাত্রা উৎসব। ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন রাস্তা ঘুরে স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের উদ্যোগে ঢাকায় এই রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। রথের আরো খবর জানাচ্ছেন সজল মিত্র রিচার্ড। পৌরাণিক যুগের কথা, সনাতন ধর্মাবলম্বীদের মতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্য রূপ জগন্নাথ দেব ভক্তদের দর্শন দিতে রাস্তায় নেমে আসেন। তার সাথে থাকেন ভাই বলদেব ও বোন সুভদ্রা। যেই যানে করে জগন্নাথ দেব ভক্তদের পথে ঘুরে ঘুরে দর্শন দান করেন, সেটাই হলো রথ। তবে এই রথে কোনো ঘোড়া থাকে না। ভক্তরা জগন্নাথ দেবের আশীর্বাদ পাবার আশায় সেই রথ টেনে নিয়ে যান মন্দিরে। 9 দিন আগে যখন তিনি নিজের মাসির বাড়ি গিয়েছিলেন, ঠিক তার 9 দিন পরে সেই পথ ধরেই ফিরেছেন নিজের ঘরে। পুরাণ মতে এই তথ্যেরই বর্ণনা দিলেন আয়োজকরা। বছরের 2টো দিন তিনি প্রথম রথ এবং উল্টো রথ, এই রথে তিনি পথে বেরিয়ে সাধারণ মানুষ অর্থাৎ জীবদের দর্শন দিয়ে তিনি মুক্ত করার জন্য তিনি পথে বেরিয়ে আসেন। সব ধরনের কৃপা করে তিনি তাদের নিত্যধায় পৌঁছে দেয়। জন্ম মৃত্যু জরাবাদীর সমস্ত কষ্ট থেকে মুক্ত করার জন্য জগন্নাথ কৃপা পরবশ হয়ে তিনি রাস্তায় নেমে আসেন। ভক্তরাও নিজের চোখের সামনে জগন্নাথ দেবকে দেখতে পেরে ভীষণ খুশি। পুণ্য লাভের আশায় তারাও সমবেত হয়েছেন রথের দড়ি টানতে। এই আনন্দ শেয়ার করতে পেরে মানে এটা এক্সপ্লেইন করার মতো না। আমরা এখানে আসতে পারছি, আমাদের নিজেদের উপরে নিজের গর্ব মনে করতেছি। কষ্ট হলেও মনটা শান্তি রাখতেছি, যেন সবাইকে জগন্নাথ শান্তি দেয়। আমার অনেক ভালো লাগছে, আরো ভালো লাগছে যে আমি পার্টিসিপেট করতেছি। জগন্নাথ দেব তার ভক্তদের সরাসরি কৃপা দেওয়ার জন্য রাজপথে নেমে আসছে, এর জন্য অনেক ভালো লাগতেছে। রথযাত্রা উৎসবের শেষ দিন আজ। উল্টো রথযাত্রায় এই 9ম দিনে এসে জগন্নাথ দেব ভক্তদের দর্শন দিতে রাস্তায় নেমে আসেন। ভক্তদের প্রত্যাশা, জগন্নাথ দেব রাস্তায় তাদের দর্শনের মাধ্যমে সকল অবিচার, সকল অন্যায়, সকল অশান্তি পৃথিবী থেকে দূর করে দেবেন। রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ফেনীর 2টি নদীর বাঁধ ভেঙে প্লাবিত 56 গ্রাম। ভেসে গেছে কুমিল্লার 14 গ্রাম উপজেলার 40টি গ্রাম। দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ায় কমেছে লোডশেডিং, অভিমত সুফলভোগীদের। প্রতি বছর আরও প্রায় 1,500 মেগাওয়াট নতুন সংযোগ দেওয়ার লক্ষ্য সরকারের। প্রশিক্ষণপ্রাপ্ত 3,500 তরুণের তৈরি 500 মোবাইল অ্যাপসের উদ্বোধন। 7 বিভাগে গড়ে তোলা হবে আইটি প্রশিক্ষণ কেন্দ্র। আপিল বিভাগেও সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকবে, আশা অ্যাটর্নি জেনারেলের। বললেন, ফাঁসি ঠেকানো নিয়ে প্রতিবেদন শুধুই অপপ্রচার। এবং ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার দুর্নীতি মামলার পুনরায় শুনানির দিন ধার্য করতে হাইকোর্টে দুদকের আবেদন। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।